সুপ্রিয় দর্শক, দেশে বিদেশে যেখান থেকেই দেখছেন সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি নজরানা চৌধুরী। দর্শক, খাগড়াছড়িতে গুলিতে ৩ জন নিহত। পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের যে অভিযোগ ছিল তার প্রতিবাদে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে ডাকা অবরোধ কর্মসূচিকে ঘিরেই এই ঘটনাটি ঘটে। যথারীতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতিও দেয়া হয়েছে এই ঘটনার নিন্দা জানিয়ে। এদিকে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান, যিনি কিনা আবার জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য, তিনি অভিযোগ করেছেন নাগরিক সমাজের সরকারও তথ্য অধিকার আইন সংশোধন করছে না। আবার তথ্য উপদেষ্টা মাহফুজ আলম অভিযোগ করেছেন কারাকারি করে প্রশাসনে লোক নিয়োগ করিয়েছে বিএনপি এবং জামায়াত। এসব বিষয় সহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আজ আমরা দুজন অতিথিকে এনটিভির স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। তারা হলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ এবং আমজনতার দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক রহমান। আপনাদের দুজনকেই এনটিভির স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। তো আজকে আরেকটি ঘটনা আছে যেটি আমি উল্লেখ করিনি। এটি হলো যে নির্বাচন কমিশন ধারাবাহিকভাবে সংলাপ শুরু করেছে। আজকে তারা সুশীল সমাজের প্রতিনিধি এবং শিক্ষাবিদদের সাথে আলোচনা করেছে। তো এখানে আমি সাইফের কাছে আগে যেতে চাই, যেহেতু আপনাদের একটি ইস্যু নিয়ে নির্বাচন কমিশনের সাথে আপনাদের একটা টানাপোড়েন চলছে, সেটি হলো আপনাদের দলের প্রতীক নিয়ে। তো সেটির বিষয়েও এরকম যারা আজকে সংলাপে অংশ নিয়েছেন তারা বলেছেন যে শাপলা প্রতীকের বিষয়ে নির্বাচন কমিশনকে তাদের সিদ্ধান্তে অটল থাকার বিষয়ে। তো আপনারা তো শাপলা প্রতীক দাবি করছেন এবং আপনাদের দলের শীর্ষ নেতৃবৃন্দরা বলছেন যে শাপলা প্রতীক না পেলে নির্বাচনও হতে দেয়া হবে না, এরকম কথাও আসছে। তা আসলে আপনাদের পজিশনটা কি, যে শাপলা প্রতীক না হলে কি আসলেই নির্বাচনে যাবেন না আপনারা? দেখুন, মানে এই প্রতীক নিয়ে যে আসলে এত কথা হচ্ছে বা এত দর কষাকষির জায়গা তৈরি হচ্ছে, এটা নিয়ে আমি আসলে বিব্রত। আমাদের জাতীয় নাগরিক পার্টি বিব্রত, কারণ তারা কোনো আইনগত ভিত্তি বা অন্য কোনো প্রবলেমের জায়গা তারা দেখাতে পারছে না। কি কারণ সেই ইসিতে সেটা জানাতেও পারবেন না, তিনি নাকি ব্যাখ্যা দিতে পারবেন না। আইনগত বাধা যদি নাও থাকে তাহলেও তো আপনারা পাওয়ার কথা না, কারণ এটা ইতোমধ্যে আপনাদের আগেই একটি দল এই প্রতীকটি পাওয়ার জন্য সেই দলটি অলরেডি একটি প্রতীক পেয়ে নিবন্ধিত হয়েছে। সেটি তখন তাদের দাবি ছিল, তখন তো তারা সেটা চেয়ে পায়নি এই আইনগত বাধার কারণে। আইনগত বাধা সরে গেলে তো তাদের সেটি পাওয়ার কথা। আইনগত কি বাধা ছিল? দিবে না নির্বাচন কমিশন, যেহেতু তাদের প্রতীকের লিস্টে নাই। এটা কি আইনগত বাধা? সেটি তো নির্বাচন কমিশন বলতে পারবে, তারাই তো বলছে। না, এটা তো আইনগত বাধার মধ্যে পড়ে না। তখন তারা চেয়েছিল, তাদেরকে দেয়নি। কিন্তু আইনগত বাধার ক্ষেত্রে এই প্রতীক পাওয়ার ক্ষেত্রে তো কোনো ভিত্তি নেই। আপনি যদি জাতীয় প্রতীকের দিকে যান, সেখানে কিন্তু 5টি উপাদান দিয়ে আসলে একটা জাতীয় প্রতীক। শাপলা, ধানের শীষ সেখানে রয়েছে, সেখানে তারকা রয়েছে, সেখানে পাটপাতা রয়েছে। তো এই উপাদানগুলো কোনো না কোনো রাজনৈতিক দলের অলরেডি প্রতীক হিসেবে কিন্তু আছে। এবার যদি আপনি অন্য আরেকটা ক্রাইটেরিয়াতেও দেখেন যে জাতীয় ফুল ফল এগুলো আছে কিনা, জাতীয় ফল একটি দলের মার্কা হিসেবে আছে, তো জাতীয় ফুল ফলও কিন্তু আমরা মার্কা হিসেবে দেখেছি। তো সেই ক্ষেত্রে কোনো ক্রাইটেরিয়াতে আপনি কিন্তু শাপলাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। তো সেই জায়গা থেকে তারা এত বারবার এটা নিয়ে জল ঘোলা করছে, সেটা আসলে এখন তাদের একটা রাজনৈতিক দুরভিসন্ধি, বা আমরা যে বারবার বলছি যে কোনো একটি বড় রাজনৈতিক দলের প্রভাব বা কোনো এজেন্সিদের প্রভাবের কারণে এরা আসলে প্রভাবিত হচ্ছে কিনা, সেটা তো এখন দৃশ্যমান, বাংলাদেশের জনগণও বুঝতে পারছে। একটা প্রতীক নিয়ে তারা যেভাবে একটি রাজনৈতিক দলের সাথে আচরণ করছে, সেটা স্বাধীন বাংলাদেশে নতুন করে আমরা বুঝতে পারছি যে কীরকম একটা বৈষম্য তৈরি করা হচ্ছে। যেই স্বাধীন বাংলাদেশে আমরা কখনোই চিন্তা করিনি এরকম স্বাধীন যেসব প্রতিষ্ঠানগুলো রয়েছে বা তারা যেভাবে ফাংশন করার কথা সেটা না করে বরঞ্চ কারো না কারো প্রেসক্রিপশনে তারা চলছে। এবং এই সিইসিকে আমরা বারবার বলছি যে তারা আসলে একটি দলীয় ইসি, এবং সেই অনুযায়ী তারা তাদের বলে। দলীয় ইসি কেন হবে? এখন তো কোনো দলীয় সরকার নেই। এই সরকার নিয়োগ দিয়েছে রাষ্ট্রপতি। আমি বিএনপির কথা বুঝাচ্ছি আর কি। বিএনপি তো সরকারে নাই। না, বিএনপি সরকার না, আমি তো দলীয় ইসি বলছি। আমি তো সরকার দলীয়। বিএনপি তো নিয়োগ দেয়নি, সেটি বলছি। আজকে মাহফুজ আলমের তো একটি কথা বলছেন যে তারা যখন সরকার গঠন করেন
এর পরবর্তীতে কিছুটা স্টেবল হতে না হতেই ধরেন যে সবগুলো প্রতিষ্ঠান এই বিএনপি জামাত ভাগাভাগি করে তারা আর কি নিয়ে নিয়েছে। তো আপনি তো মানে পুরোপুরি সরকারের না থেকেও এখন বিএনপি মোটামুটি সরকারই আছে। তো এই যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানেও বিএনপির লোকজনই এখন বসছে। এবং আপনি খুব বেশি দূর যেতে হবে না, আপনি সিটি কর্পোরেশনে দেখতে পারবেন যে ইশরাক হোসেন যে কোনো সময় সে নিজেকে মেয়র ঘোষণা করে দিচ্ছে, সে দখল করে নিচ্ছে, ঘেরাও করে ফেলছে। তাকে ঘেরাও বিষয়ক সম্পাদকও মানে এখন মানুষ বলে ডাকছে, কারণ তামিম ইকবালকে বিসিবির প্রেসিডেন্ট বানানোর জন্য তার এমন কোনো মানে কাজ নেই, করছে না। আমার এলাকাতে আমি মানে সিরাজগঞ্জ থেকে আমি যতটুকু জানতে পারলাম যে প্রত্যেকটা এলাকায় তো মানে মানে ভোটের জন্য তো জেলার থেকে একজন করে প্রতিনিধি চেয়েছে। তো সেই জায়গায় যারা ক্রীড়া সংশ্লিষ্ট যেসব ব্যক্তিবর্গ রয়েছেন তাদের বাদ দিয়ে একটা দলের, রাজনৈতিক দলের নেতার পিএস বা সেই দলের কর্মী যার কোনো ক্রিয়ার সাথে সংশ্লিষ্টতা নেই, তাদের নাম হচ্ছে যে ডিসি সাহেবরা পাঠাচ্ছে। তো ডিসি সাহেবরা তো আর আপনি এখন আমাকে বলবেন যে না ডিসি সাহেবরা তো দলীয় না, তারা তো আলাদা করে নিয়োগ পেয়েছে, তো তারা কেন একটা দলের নেতার পিএসএর নাম সেখানে মানে ওখানে দিচ্ছে লিস্টে? তো এগুলো একদম মেকানিজম করা হচ্ছে যে তামিম ইকবালকে বোর্ড প্রেসিডেন্ট করা হবে। তো এই যে এই নোংরামিগুলো তো আমরা কেউ চাইনি। এইসব প্রতিষ্ঠানগুলো নতুন করে আবার দলীয়করণ করা হবে। আপনি বলেন যে আপনি ধরেন আমার শিক্ষক, আপনার মধ্যে এই সাদা রং, নীল রং, কালো রং, এই রং কেন থাকবে? এই দলীয় যে আমরা এই অভ্যুত্থানটা কেন করলাম, আমরা এই অভ্যুত্থানের করার রিজনই এটা ছিল যে মানে দলীয়করণ যেভাবে 17 বছর ধরে করা হয়েছে, যেখানে বিএনপি বলেন বা অন্য যেসব রাজনৈতিক দল ছিল, গণ অধিকার পরিষদ থেকে শুরু করে জামাত ইসলামী, এটা তো আর কেউ দাঁড়াতে পারেনি। সেক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় তারা শিক্ষকদের ক্ষেত্রে সেম কাজ করেছে, আপনারা আমলাতান্ত্রিক জায়গায় দেখেছেন সেম কাজ করেছেন, খেলাধুলায় দেখেছেন সেম কাজ করেছেন। এই যে একটু আগেই সাকিব আল হাসান, মানে যাকে মানে আমি নিজেই আসলে লজ্জিত বোধ করি যে একটা ছোটবেলা থেকে এই খেলোয়াড়ের আমি একজন সমর্থক ছিলাম, কাইন্ড অফ ডাইহার্ট ফ্যান ছিলাম। তো সেই মানুষগুলো যখন এই শেখ হাসিনার মতো মানে ফ্যাসিস্ট খুনির বৈধতা প্রদান করে যায়, মাশরাফির মতো খেলোয়াড়রা, তো এই যে এই সিনারিওটা আমরা নতুন করে আবার দেখতে পাচ্ছি। তার দলের পলিটিক্স করে, সে তো করতেই পারে। একজন রানিং খেলোয়াড় কি এরকম করে দলের পলিটিক্স করতে পারে? এটা হলো একটা ন্যাশনাল ক্রিকেট টিমের প্লেয়ার যে এখন রানিং ক্রিকেট খেলছে। কোথাও তো এমন নিয়ম নাই যে করতে পারবে না। নিয়ম নেই, করতে পারবে না, কিন্তু এই নিয়মের না থাকার কারণে যেভাবে যে সংস্কৃতিটা নষ্ট হচ্ছে, আপনার আন্ডার 19 প্লেয়াররা ক্রিকেটে আসার পরই 2-3 বছরের মাথায় দেখা যাচ্ছে যে তারা একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে তার 2 বছর পরে তারা এমপি হতে চায়। এবং তখন যে মানে আমরা তো আর অন্য কোনো দল দেখিনি, আওয়ামী লীগের সময় দেখেছি তাদের আগ্রহ প্রকাশ করে আওয়ামী লীগে দাঁড়াবে। তো এই সারা দিনের মানুষের যে এত আশা, এত ভালোবাসা, মানে আমি শুধু ক্রিকেটকে বলবো না, মানে ক্রিকেটটা তো আলাদা করে উঠেছে। তো সেই জায়গায় আমরা দেখেছি যে দলীয়করণের যে জায়গাটা, সেটাই যে এখন আবার নতুন করে চলে আসছে, আবার তামিম ইকবাল বিএনপির এজেন্ট বা অমুকের এজেন্ট, এই জায়গাগুলো বাদ দেওয়া উচিত। আমি চাই না যে এনসিপির কোনো মানুষ কোনো জায়গায় বসুক, জামাতের বসুক, তারপরে বিএনপি, এই জায়গাটা সম্পূর্ণ দলীয়করণের জায়গাটা বাদ দিয়ে আসলে আমাদের প্রশাসনটা মুক্ত করা উচিত। জি, ধন্যবাদ। আমি মোহাম্মদ তারেক রহমান আপনার কাছে আসতে চাই যে সাইফ যেটি বলছেন যে নির্বাচন কমিশন সম্পর্কে যে অভিযোগটি করছেন, একটি দলীয় প্রেসক্রিপশনে নাকি এই নির্বাচন কমিশন তাদের কার্যক্রম পরিচালনা করছে বা কোনো এজেন্সির কথাও বলেছেন। আপনার কি মনে হয় যে নির্বাচন কমিশন কি আসলেই একটু বায়াসড হয়ে তাদেরকে শাপলা প্রতীক দিচ্ছে না? কি মনে হয়? জি, অনেক ধন্যবাদ। প্রথমত, বর্তমান নির্বাচন কমিশন যে প্রধান নির্বাচন কমিশনার, ওনার নামটা প্রস্তাব করেছিলেন মাহমুদুর রহমান স্যার। মাহমুদুর রহমান স্যার নিজে বিভিন্ন দলকে সাজেস্ট করেছিলেন অমুক লোক ভালো মনে হয় এবং সে দৃঢ়, তাকে এখানে নিয়োগ দেওয়া উচিত। এবং এইখানে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো গণ অভ্যুত্থান পরবর্তীতে এক্সিস্ট করে, তাদের কাছ থেকে সুপারিশ নেওয়া হয় এবং সেই সুপারিশের ভিত্তিতে অধিক সুপারিশকৃত ব্যক্তি হিসেবেই এই নির্বাচন কমিশনটা এখানে এসেছে। তো এইখানে এনসিপি যেভাবে বিভিন্ন জায়গায় তাদের মতো করে লোক নিয়োগ দিয়েছে, এখানে বিভিন্ন রাজনৈতিক দলের সুপারিশ নেওয়াতে এনসিপি এই জায়গাটাতে তাদের মতো করে নিয়োগ দিতে পারে নাই এবং কোনো কারণ ছাড়াই এই নির্বাচন কমিশন নিয়োগ হওয়ার পরেই তারা আক্তার সহ কয়েকজন সংবাদ সম্মেলন করেছিল যে এই নির্বাচন কমিশন তারা মানে না। তো তারা সব জায়গায় তাদের মতো করে নিয়োগ দিয়ে
এখন একটা তাদের মতো করে নিয়োগ হয়নি, সর্বদলীয় মতামতের ভিত্তিতে হয়েছে। ওইটা তাদের মতো না কেন, এই জন্য এটা বিএনপির মতো হয়ে গেছে। তো এখন পর্যন্ত বিএনপির পক্ষে কি কি এই নির্বাচন কমিশন কাজ করেছে সেগুলো তো দেখাতে হবে যদি বিএনপির পক্ষে বলে, তাই না? এখানে মাহফুজ বলতেছে যে জামাত এবং হলো বিএনপি সব ভাগাভাগি করে নেছে, কারাকারি। তো মাহফুজকে দায়িত্ব দিয়েছে দেশের মানুষ, দায়িত্ব তার কাছে আমানত। সে মানে এত দিন ধরে ক্ষমতা এনজয় করে এসে এখন বলছে বিএনপি এবং জামাত ভাগাভাগি করে নিয়েছে। তাহলে জনগণের আমানত যে রক্ষা করতে পারলো না, নির্বাচনের সামনে এসে দায়িত্ব ছেড়ে দেবে ভোটে অংশগ্রহণ করার জন্য, সে এখন এসে বলছে বিএনপি এবং জামাত সব ভাগাভাগি করে নিয়েছে। বিএনপি এবং জামাত যদি ভাগাভাগি করে নেয় তাহলে ঢাকা উত্তরের প্রশাসক সে তো নাগরিক কমিটি থেকে আসছে, না, ঢাকা দক্ষিণের সেটা তো আসিফই নিয়োগ দিল, ওইখানে তো ইশরাককে তো নিয়োগ দেয়নি, যেখানে আদালতের দ্বারা সুপারিশকৃত ছিল বা রায়কৃত ছিল। তো আদালতের দ্বারা রায়কৃত ইশরাক কান্নাকাটি করেছে, কিন্তু সে হতে পারে নাই। সেখানে বলতেছে বিএনপি যদি ভাগাভাগি করে নেওয়ার ক্ষমতায় থাকতো তাহলে তো ইশরাককে ওখানে নিয়ে নিত না, নিতে পারে না। তো যেটা প্রদর্শিত সেটা তো নিতে পারে নাই। আসিফের মতো একটা লোক নির্বাচনে যারা প্রার্থী, সেই প্রার্থীগুলোর মধ্যে কোনো একটা প্রার্থীর বিরুদ্ধে দলীয় ট্যাগিং করতে পারে? সে একটা নির্বাচনে কম্পিট করছে না, একজন উপদেষ্টা হয়ে কারো বিরুদ্ধে যখন ট্যাগিং করে তার ভোট কমে যায় না? তাহলে এই জায়গায় সে এথিক্সের কাজটা করছে। এই যে 3 কোটি টাকা নিয়ে আমাদের সচিবালয় যে ধরা খাইলো, 7 দিনের জন্য আসিফ নাহিদ এদেরকে তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল যে তোমরা দেখো এটাকে, 7 দিনের জায়গায় 7 মাস শেষ হয়েছে না, তদন্ত প্রতিবেদন দিছে এখন পর্যন্ত। ওয়াসা নিয়োগ বাণিজ্য এনসিপি নেতারা জড়িত, নাহিদ জড়িত, এনসিপি সর্বোচ্চ নির্বাহী, তার কোনো বিচার হয়েছে, শাস্তি হয়েছে? আপনি কিসের ভিত্তিতে বলছেন? এগুলো তো নিউজ হয়েছে না, ওয়াসার নিয়োগে একটু বরবাদ করে দিচ্ছে একবারে। কিন্তু আপনি নির্দিষ্ট নাম উল্লেখ করছেন তো এইজন্য বলছি। নাহিদের নামে আছে, নাহিদ ইসলাম, এভাবে স্পষ্ট ট্যাগিং করা আছে সুপারিশকৃতদের দ্বারা, ওখানে লেখা আছে আসিফ মাহমুদের পিএস এর নাম লেখা আছে, এগুলো সিরিয়াল করা একবারে সব ধ্বংস করে দিচ্ছে। আপনি কি বলতেছেন? এগুলো সব নিয়ে এতদিন ধরে দেশ চালায় আইসা বলতেছে বিএনপি জামাত ভাগ করে নিছে, এত হাস্যকর একটা বিষয়। না, কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে বায়াসনেসের কথা বলছেন, নির্বাচনের বিরুদ্ধে বায়াসনেস, তারা শাপলা প্রতীক চেয়েছে, তাই তো? তা একটা সমীক্ষা করেন আপনারা, আজকে এনটিভিতে একটা দেন যে বাংলাদেশের মানুষ এটাকে সমর্থন করে কিনা যে কোনো রাজনৈতিক দলকে শাপলা প্রতীকটা দেওয়া হোক। বাংলাদেশের মানুষ যদি সমর্থন করে তাহলে পাক। না, প্রতীকের জন্য তো সমীক্ষার কিছু না, এমনি করেন, মানুষ সাপোর্ট করে, এটা এথিক্যালি। তারা বলছে না, বিভিন্ন ক্ষেত্রে বলতেছে যে না সবকিছু আইন দিয়ে হয় নাকি, নৈতিক একটা বিষয় আছে না। তো শাপলা পাওয়াটাও কি নৈতিক বিষয়? বাংলাদেশের সরকারি সমস্ত প্রতিষ্ঠানে ক্যালেন্ডার, পত্রিকা, বিভিন্ন ম্যাটেরিয়াল, কনটেক্সট সব কিছুতে শাপলা নামের যে আমাদের জাতীয় প্রতীকের অংশ, ঠিক আছে, ধানের শীষ 1 টাকার কয়েনে আছে, এই তো সাইডে ধানের শীষ যেই অ্যাঙ্গেলে যেভাবে আছে ওটাকে মার্কা হিসেবে অ্যাসাইন করে না। যেই মার্কাটা ধানের শীষ প্রচার করে সেটাকে অ্যাসিস্ট করে না। আপনি শাপলা যেইভাবে প্রচারিত হয় সেই শাপলা আপনি নেবেন না, শাপলাটা প্রমিনেন্ট। হ্যাঁ, তার শাপলা প্রমিনেন্ট এবং শাপলা যেভাবে ফুটে আছে, তাহলে একটা কাজ করুক, তারা অফুটন্ত শাপলা নেক, ঠিক আছে? এইভাবে খালি মুখ বন্ধ করে একটা শাপলা, মুখ বন্ধ করা শাপলা নেই, ঠিক আছে? তো তারা আবার যুক্তি দেয় সুন্দর, ঠিক আছে, যে পানির ঢেউ খেলানো শাপলা, পানিতে ভাসমান শাপলা আর মার্কা শাপলা এক না। তাদের যে মানে অদ্ভুত যুক্তি কই থেকে যে আসছে, মানে চিন্তার একটা মিনিমাম লেভেল থাকা উচিত যে কোনটা ভাবা উচিত কোনটা ভাবা উচিত না। আপনার হলো কথা বলা উচিত আমাদের, আমরাও নিবন্ধনের জন্য অপেক্ষা করা একটা দল। আমরা বিভিন্নভাবে নির্বাচন কমিশনের প্রান্তিক পর্যায়ে অনেক জায়গা থেকে নিপীড়নের শিকার হয়েছে এবং দেখা যায় বিভিন্ন জায়গায় তদন্ত করতে গেছে, আমাদের একটা অফিস বেড়ার ঘর পাইছে, বলছে অফিস কেন বেড়ার ঘর? তাহলে আরপিওতে লিখে দেন অফিস বেড়ার ঘর হলে চলবে না, অফিসের ভিতরে 10টা টেবিল থাকলে, একটা টেবিল থাকলে হবে না, 10টা টেবিল থাকতে হবে। এরকম বিভিন্ন রকমের জুলুমের শিকার হয়েছে আমরা। সেইখানে এনসিপিকে এই নির্বাচন কমিশন একটা প্রশ্ন করতে পারে না যে তোমার এখানে অফিস নাই, তুমি অফিস দেখাইছো কেন? এরকমভাবে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছে তদন্তের মধ্যে, যেটা আমরা পাইনি। আমরা আমাদের খোঁচায় সারাক্ষণ পেরেশানি দিচ্ছে। আমরা প্রতিদিন নিবন্ধন পাওয়ার জন্য, অথচ এই গণ অভ্যুত্থানে আমাদের 7 জন মানুষ মারা গেছে। আমি আবার সাইফ মোস্তাফিজ আপনার কাছে অন্য একটা বিষয় নিয়ে আসতে চাই যে আজকে একটি গণমাধ্যমে একটি ইন্টারভিউ দেখছিলাম, সেখানে ফিরোজ আহমেদ, উনি সংবিধান সংস্কার কমিশনের সদস্য এবং সাবেক ছাত্রনেতা। তো
তিনি এখানে বলেছেন যে অন্তর্বর্তী সরকারের যত সাফল্যই থাকুক ভবিষ্যতের ইতিহাসে এই পর্বটি দঙ্গলবাজির আমল হিসাবে চিহ্নিত হবে। দঙ্গল জুলাইয়ের জনতার সংহতিকে ছত্রভঙ্গ করেছে। উনি আসলে মব সন্ত্রাসকে উল্লেখ করে এই মন্তব্যটি করেছেন। তো আপনারা হলো এই জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, বিশেষ করে আপনার মানে সবাই ছিল, সারা বাংলাদেশের মানুষই ছিল, কিন্তু আপনার দলের শীর্ষ নেতৃত্বই এই আন্দোলনটাকে নেতৃত্ব দিয়েছে। তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু স্টেকটা বেশি এই আন্দোলনে, এবং সেজন্যই আপনারা এই সরকারের কাছে বলেন বা রাষ্ট্রের কাছে এখন যে আপনারা আপনার দল হিসেবে নিবন্ধন পাননি, তারপরও যে আপনারা গুরুত্ব পাচ্ছেন সেটি হলো এই কারণেই। এটি কোনো নেতিবাচক দিক নয়, ইতিবাচকভাবেই আপনারা গুরুত্বটা পাচ্ছেন। তো আপনি কি মনে করেন যে আপনারা যে অর্জনটি নিয়ে এসছেন সেইটাকে দঙ্গলবাজির আমল হিসেবে চিহ্নিত হবে বলে বলছেন, যিনি আবার সংবিধান সংস্কার কমিশনের সদস্য ছিলেন? কি মনে হয়? দেখুন, এখানে তো অনেকগুলো প্রসঙ্গ উল্লেখ করলেন। তো এখন দঙ্গলবাজিটাকে আসলে আমাদেরকে উল্লেখ করেছেন নাকি আসলে সামগ্রিকভাবে উল্লেখ করেছেন, সেটা একটা দেখার বিষয়। যেহেতু আপনারা মূল স্টেক ছিলেন, আপনাদের নেতৃত্বেই অর্জনটা এসেছে, সেই জন্য বলছি যে তাহলে আপনাদের দায়টা বেশি ছিলাম। কিন্তু বর্তমানে মানে যারা আসলে দঙ্গলবাজি বলেন বা মানে ঝামেলাগুলোর সূচনা করার মূল কারিগর, তারা তো আর আমরা না। আমাদের বলতে পারেন যে জুলাই গণ অভ্যুত্থানের সময় সামনে থেকে আমাদের দলের অনেক নেতারাই ফাইট করেছেন, এবং অন্যান্য রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডাররা যারা আছেন তারাও ছিলেন অবশ্যই। কিন্তু বর্তমানে যেসব নোংরামিগুলো হচ্ছে বা আসলে নেগেটিভলি পোর্ট্রে করা যায়, সেগুলো আমি মনে করি মানে বা বহিরাগত যেসব দলগুলো আছে তাদেরই দায়ভার বেশি। এর মধ্যে আমি মনে করি যে আমার পাশে যিনি বসে আছেন উনিও বড় অংশে দায়ী। কারণ উনি বসে বসে মানে যেরকম হেসে হেসে মিথ্যাচার করেন, সেটা আসলেই আমারও অবাক লাগে যে ভাই এই ঘটনাটা আসলে সত্যতাটা কতটুকু। একটু আগেই তিনি যা যা বলছিলেন, মানে তার মধ্যে অধিকাংশ তথ্যই মিথ্যা, অধিকাংশ তথ্যই আসলে বিভ্রান্তকর। এবং ওনার এই কনফিডেন্টলি যে মিথ্যা বলার একটা অভ্যাস, এটা শুরু থেকেই ছিল। উনি যখন গণ অধিকার করতেন, উনি গণ অধিকার ভাঙারও একজন কারিগর, এবং তার শুধুমাত্র ব্যক্তি আকাঙ্ক্ষা, ব্যক্তি ইচ্ছা, এগুলোর জন্য দলটি সে সময় ভেঙেছিল। এবং বর্তমানেও একটি বড় রাজনৈতিক দল বিএনপি, তাদের থেকে তিনি একটা আশা পেয়েছেন যে তাকে একটা আসন হয়তো বা ওনারা দিবেন। তো সেই আশার পরিপ্রেক্ষিতে সারাদিন বসে উনি এনসিপির দুর্নাম গায়, গুণগান গায়, তারপরে উপদেষ্টা যারা আছেন এদের গুণগান গায়। কিন্তু বিএনপির আশ্বাস পেলে এনসিপির দুর্নাম গাইতে হবে কেন? এটাই তাকে কাজ এটাই দিয়ে দেওয়া হয়েছে যে তারেক তুমি বসে বসে সারাদিন এই আক্তার কি করলো, নাসির কি করলো, নাহিদ কি করলো, এগুলা গুণগান গাও। সে যেগুলো বললো সেটা কোনটাই প্রমাণিত আছে? এই যে দুর্নীতির কথা বললো, এত কোটি টাকার দুর্নীতি, অত কোটি টাকার দুর্নীতি, কোনটা প্রমাণিত আছে একটু বলতে বলেন তো। তারপরে আমাদেরকে বললো যে আমাদের দল নাকি, আচ্ছা আচ্ছা আমি তো ভাই আপনার কথা বলার সময় আমি কথা বলিনি, আপনি কাইন্ডলি সালাউদ্দিন তানভীরকে আপনারা আপনি কাইন্ডলি একটু পরে বলেন। আপনি যে বললেন কোনটা প্রমাণিত, এই একটাতে বলেন আপনারা শুধু। কি গাজী সালাউদ্দিন তানভীর ব্যাপারে কি জানেন? তাকে আপনারা দল থেকে বাইরে রাখছেন কেন? তার ব্যাপারে এরকম অভিযোগ এসছে, সেই জন্য তাকে বাইরে রাখা হয়েছে। কিন্তু আপনি বলেন একটা প্রমাণ দেন, আমি তো একটাই আপনাকে দিলাম। না কিন্তু গাজী সালাউদ্দিন তানভীরের ব্যাপারে কোন প্রমাণ কি হয়েছে? আপনারা বের করে রাখলেন। দুদক এটা কি আমাদের দায়িত্ব নাকি দলের দায়িত্ব? দলই তো বের করে রাখলো। না দলের দায়িত্ব, মানে তার বিরুদ্ধে যে অভিযোগের কথা বলছেন আপনি অস্বীকার করছেন? সেটা বাংলাদেশের আইনের জায়গায় কি প্রমাণিত হয়েছে? এটাকে বলেন যে বাংলাদেশ আইনে যে কি প্রমাণিত হয়েছে? আপনি অস্বীকার করছেন? আমি কি অস্বীকার করি নাই তো, আমি তো বলছি যে আপনি বলেন যে একটা প্রমাণ চেয়েছিলেন, আমি দিলাম। না আপনি আমাকে বলেন যে এই আইনের যে জায়গাটা বললেন যে সে দুর্নীতিগ্রস্ত হয়েছে বা আসিফ মাহমুদের পিএস কে সরিয়ে রাখলো কেন? তাকে কি কে সরাইছে? সরায়নি। কে সরাইছে ভাই? তাহলে গেল কেন সে? কি মানে আপনি আমাকে মূল কাহিনীটা বলেন, কে সরাইছে? বলেন আপনি তো এইসব কিছু মানে কিছু পোর্টাল আছে না, কিছু পোর্টাল, এই দুইজনের তো এনআইডি স্থগিত আছে তাই না? আনোয়ার টিভি আছে না, আনোয়ার টিভি, তারপরে যে যমুনা টিভির গাজী সালাউদ্দিন তানভীর এবং আসিফ মাহমুদের পিএস, এই দুইজনের এনআইডি স্থগিত আছে। কেন স্থগিত করলো? কে স্থগিত করছে? দুদক স্থগিত করছে। তারপরে নেক্সট কি হইছে? কি হইছে বলেন আপনি বলেন, আপনি তো সব জানেন। আপনি তো স্থগিত করে রাখছে, নেক্সট কি হতে হবে? নেক্সট কোনো বিচার করলো না।
কেন বিচার করলো না কেন তাহলে? করলো না, বিচার করে না। কেন করলো না? আপনাদের হাতে ক্ষমতা, বিচার করবে কিভাবে? আপনাদের হাতে ক্ষমতা। আমাদের হাতে কাদের? আপনাদের হাতে ক্ষমতা না। মানে কাদের সেটা একটু বলেন। আপনাদের হাতে। আপনাদের মিন্স কাকে বলছেন? আপনার এনসিপি, আপনার নাগরিক কমিটি, আপনার মানে নাগরিক এনসিপির হাতে এত পার্টি। ক্ষমতা যে বিভিন্ন মানুষ দুর্নীতি করে বেড়াচ্ছে, সেগুলো অভিযোগ আসার পরে সেগুলো আটকে যাচ্ছে। আটকে যাচ্ছে না। কোথায় আটকে যাচ্ছে বলেন? আটকে তো আছে। দুদকে গ্রেফতার করেছে। দুদক কি এনসিপি চালায়? আপনাদের রিয়াদ গ্রেফতার হলো না? আমাদের রিয়াদকে এই যে গুলশান চাঁদাবাদের জন্য গ্রেফতার সেই রিয়াদ কোন দল করে? আপনাদের দল করে। এনসিপি করে? এনসিপি করে না। কোথায় আপনি একটা ইয়া দেখান তো, কোন কি করে কমিটিতে আছে? সে ইয়া করে যে কি আপনাদের দলের নাম কি? আম জনতা পার্টি করে। আম জনতা পার্টি বলে? দেখেন আপনি এখন আমার সামনে মিথ্যা কথা বলে আমাকে মিথ্যা না না না, আপনি যেভাবে বলছেন যে এনসিপি করে, সেটা করে না। আপনি দেখান যে কোথায় কোন কমিটিতে আছে। এনসিপি তো করে সে। কোথায় কোন কমিটিতে আছে ভাই? তারপরে ওই যে অপু, ও তো এনসিপিরই তো। সেটা আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম এনসিপি। তার নিশ্চয়ই একটা ডকুমেন্টেড ফাইল আছে, সে অমুক থানা বা অমুক জায়গায়। আমাকে একটা লিস্ট দেখান। আরে বাবা, সে তো, আপনি কি অস্বীকার করছেন তারা এনসিপির অন্তর্ভুক্ত না? না, ডেফিনেটলি তার অন্তর্ভুক্ত না এনসিপি। যাক, এটা দেশের মানুষ জানলো যে রিয়াদ, তারপরে এই যে এরা এনসিপির অন্তর্ভুক্ত না। ডেফিনেটলি আমি তো ভাই, আমি তো আপনাকে এই যে আরেকটা মেয়ে তমা আমি তো আপনাকে ন্যাশনাল মিডিয়াতে তমা গ্রেফতার হলো। তমা আপনাদের সংগঠনের না ভাই? আমি আপনাদেরকে ন্যাশনাল মিডিয়াতে বলছি, উনি যেগুলো এরকম আস্তে আস্তে উনিকে এটাকে আপনি বলেন। আমি তো বলতেছি যে আপনি বলছেন কমিটিতে দেখেন, আমি কতগুলো দেখলাম আমাকে। আপনাদের এই যে আপনাদের একটা ছেলে, সে হলো তারেক, আমি একটু সারা জীবিত মানুষকে মৃত দেখায় তারেক ভাই, এবং মামলার টাকা তুলে খায়। তারেক ভাই একটা দেখান। তারেক ভাই, এটা আপনার লাইভ শোনা যে আপনি এরকম কথার মাঝখানে ইন্টারাপ্ট করবেন। রাজনৈতিক শিষ্টাচার শুনেন, রাজনৈতিক শিষ্টাচার বলে একটা কথা আছে, এটা একটু শিখতে হবে। কিছু রাজনৈতিক নরমস আছে, এটা একটু আপনাদের শিখতে হবে। অন্যদেরকে আমরা শিখাচ্ছি না, আপনি নিজের থেকে একটু শিখেন। সারা যখন পাশের বক্তা আপনাদের আচরণ, যখন পাশের বক্তা কথা বলে তাকে একটু সুযোগ দেন, তারপরে আপনারা তারেক, আমরা একটু সাইফের কাছে একটু জানতে চাই, আপনার কাছে আসবো আমি। তো সাইফ, তারা জীবিত মানুষকে মৃত দেখিয়ে মামলা করে টাকা খায়, এরকম চিন্তা করতে পারে। আবার আমাকে বলে মিথ্যা বলছে। ওকে, আপনি আপনার কথা পরে বলেন, আমি পরে সময় দিচ্ছি আপনাকে। আগে সাইফের কথা শুনে আসি যে এই দঙ্গলবাজির দায়টা নিবেন কিনা আপনারা। না, তার আগে একটু বলেন যে আমার কথা শুনে যেন কেউ ইন্টারাপ্ট না করে। দেখেন, উনি যেসব নামগুলো বললেন, আমি কিন্তু বারবার বলছি যে উনি একটু প্রমাণ দেখাক যে এটা আসলে কোন কমিটিতে আছে, তাই না? ওরা তো কোনো কমিটিতে নাই। তারা এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই তারেক, উনিরাও আন্দোলন করছে, বিএনপিরা আন্দোলন করছে, জামাতরা আন্দোলন করছে। এখন কে ওই ব্যানারটাকে বেঁচে খাচ্ছে, সেটা সব দায়ভার কেন এনসিপি নিবে? এনসিপি সব দায়ভার নেওয়ার জন্য কি বসে আছে? না, মানে সব উপদেষ্টারা ইয়া করবে যে পরিকল্পনা উপদেষ্টা। আপনি ইসেত সার্চ দেন, গুগলে সার্চ দেন। কয়েকদিন আগে একটা ইন্টারভিউতে উনি বলছেন যে তাদের তো বন্ধু বান্ধব, মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারা তো বন্ধু বান্ধব। তারা কোনো একটা আড্ডায় উনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অনুরোধ করছেন, এই যখন এই যে ভিসি শিক্ষাঙ্গনে যে নিয়োগগুলো হচ্ছিল, যে আপনি কিছু নাম দেন। তো সেই জায়গায় উনি কিছু নাম দিয়েছে, মানে এটার একটা আলাপচারিতা আছে। তো এই যে এই ছোট ছোট কনভারসেশনে আপনারা ইজিলি বুঝতে পারবেন যে কিভাবে বিএনপি এর দলীয়করণগুলো করছে এবং কিভাবে আসলে প্রশাসনিক জায়গা থেকে দুর্নীতির জায়গাগুলো চর্চা হচ্ছে। সেই জায়গাগুলো একটা প্রসঙ্গ উল্লেখ না করে এই তারেকরা হচ্ছে যে সারাদিন বসে মিথ্যা ভুল তথ্য মানুষকে দিয়ে যাচ্ছে। এবং উনি বললেন যে এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর লাগে শুনতে, যে আসিফের পিএস এত হাজার কোটি টাকার দুর্নীতি করছে, ওকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ওকে কিন্তু দল থেকে, মানে ওদের চাকরি থেকে কিন্তু বহিষ্কার করা হয়নি। এটা কিন্তু মানে লিখিত আছে, আপনারা নিউজে দেখতে পারবেন। আপনারা সচিবালয়ের অফিসিয়াল ডকুমেন্টগুলো দেখেন, তাকে কিন্তু বহিষ্কার করা হয়নি, সে নিজে থেকে পদত্যাগ করছে। তো সেই জায়গা থেকে তিনি ওই যার বিরুদ্ধে অভিযোগ আসে তিনি জানিয়েছেন যে তিনি হচ্ছে সরকারি চাকরি করবেন, কারণ এটা তো তার স্থায়ী কোনো ঠিকানা না। এবং যেই সংখ্যায় অ্যামাউন্টে তার বিরুদ্ধে অভিযোগ আসছে, সেটা কিন্তু দুদক কিন্তু প্রমাণ করতে পারেনি। এনসিপি কি এত ক্ষমতাধর হয়ে গেছে এই জায়গাগুলো সব আটকায় রাখবে, যেখানে প্রশাসনিক সব জায়গায় বিএনপি, জামাত বা অন্যান্য রাজনৈতিক দলের জায়গায় আছে? শুধুমাত্র বৈষম্য বিরোধীর দুজন শিখ ছাত্র উপদেষ্টা আছেন এবং তাদের হাতে সব ক্ষমতা। মানে ওনার কথাবার্তা শুনলে এরকম আসলে লাগে। এবং উনি বলল যে এনসিপি মানে দল হিসেবে নাকি সব জায়গায় খুব ফ্যাসিলিটি পাচ্ছে। মানে আমরা এত ফ্যাসিলিটি পাচ্ছি যে শাপলা মার্কা নিয়ে আমাদের সারাদিন ফাইট করতে হচ্ছে। এবং আমি নিজে মানে এটা জানি যে আমাদের মানে প্রত্যেকটা জেলায় যেখানে যেখানে আমাদের অফিস বলেন, যেখানে যা ডকুমেন্টেশন যা বলেন,
প্রত্যেকটা জায়গায় পুঙ্খানুপুঙ্খভাবে তারা সবকিছু চেক করছে। মানে মানে আমরা ফিল করছিলাম যে ভাই আমরা তো মানে কিংস পার্টি যেভাবে সবাই বলে, তো আমরা তো মানে কিংস পার্টি, আমাদের তো আসলে এত লাগার কথা না। তো আমি মানে আমাদের সেন্ট্রাল অফিসে যেদিন ওনারা আসলেন সেদিন আমরা একদম তড়িঘড়ি করে, যেটা টাইম দেওয়া ছিল 10টার সময়, মানে সব ডকুমেন্ট চেক করছে। মানে এরকম দু একটা ডকুমেন্ট ছিল যে আহ্বায়কের বাসায় ছিল বা দু একজনের বাসায় ছিল, তা আমরা ভাবছি যে এটার হয়তো বা পিডিএফ ফাইল বা এটা দেখালেই হবে, কিন্তু না, ওনারা অরিজিনাল কপি সহ ডিড ডকুমেন্ট মানে ইচ অ্যান্ড এভরিথিং প্রসিডিউর মেনটেন করে তোরা গেছে। তো এনসিপি এখানে আমার মনে হয় যে সব থেকে বেশি চ্যালেঞ্জ ফেস করছে। আর ওনাদের যে দল, ওনাদের তো নাম কাওয়াস্তা দল, ওনারা একজনই একটা দলের মালিক, এর বাদে ওনাদের ওই কর্মী সমর্থক সেরকম নাই। কোনো দলে কেউ জায়গা না পাইলে ওনার সাথে এসে যুক্ত হয়, পাশে বসে সারাদিন বসে লাইভ করে হাসাহাসি করে মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করে। পারলে তারেক রহমান সাহেব থেকে শুরু করে বিএনপির নামে একটা কথা বলে দেখাক উনি, এটা বলার ওনার গাটস নেই, সাহস নেই। বলতে পারবে এই যে এনসিপি, তারপরে উপদেষ্টা দুইজন, এটা ছাড়া তার কাছে আর কোনো জায়গা নেই। তারেকের বিষয়টা না হয় বুঝলাম, আপনি যেটি বললেন যে পারলে বলে দেখা, আপনারা কি বলেন? আপনারাই বা কি বলেন? আমরা কি মানে কোন ব্যাপারে? মানে এই যে নিশ্চয়ই অনিয়মের বিরুদ্ধে কি বলেন? তারেক রহমানের ব্যাপারে বলি। শুধু তারেক না, আমি তারেক রহমান বা অন্য কারো নামের বিষয়ে বলছি না, যে কোনো অনিয়মের বিরুদ্ধেই তো নিশ্চয়ই বলা দরকার। যে কোনো অনিয়মের ব্যাপারেই বলছি, উপদেষ্টারা যা যা অনিয়ম করছে, আমি আমাদের আসিফ নজরুল ইসলাম থেকে শুরু করে যে কারো অন্যায় অবিচারের বিরুদ্ধে আমরা কথা বলছি। আমরা বারবার বলছি যে ইনক্লুডিং ছাত্র উপদেষ্টারা সহ তাদের মানে আয় মানে কি বলে সম্পদের হিসাব নিকাশ জনগণের সামনে উন্মোচন করুক। নাহিদ ইসলাম যখন পদত্যাগ করে এসেছেন, তিনি তার আয়ের উৎস তারপর সবকিছু ডিটেলস কিন্তু দিয়েছেন। আমরা তো বারবার এগুলো দাবি করছি। মানে আসিফ মাহমুদ, তারপরে মাহফুজ, ওনাদের তো আলাদা করে দেখার সুযোগ নেই, আমাদের প্রত্যেকের কথা বলছি। যেমন আমরা যে রাজনীতি করতে চাই, স্বচ্ছ রাজনীতি করতে চাই, আমরা ক্রাউড ফান্ডিং মডেল ওপেন করেছি। আমি একটি উদাহরণ দিতে পারি যে গত সপ্তাহে একটি ফেসবুকের একটি ভিডিও খুব ভাইরাল হয়েছিল, যে ময়মনসিংহের একটি ঘটনা, একজন বৃদ্ধর চুল দাড়ি কেটে দেওয়া হলো এবং সারা বাংলাদেশের মানুষ কিন্তু এই যে ঘটনাটির নিন্দা জানিয়েছেন এবং খুবই আলোড়ন তৈরি করেছিল। আপনারা কি এটার কোনো প্রতিবাদ জানিয়েছেন আপনাদের দলের পক্ষ থেকে? আমাদের অফিসিয়ালি তো প্যাড থেকে তো এরকম প্রতিবাদ যায়নি, তবে আমরা রাজনৈতিক দল হিসেবে আমাদের ব্যক্তিগত পর্যায় থেকে আমরা অনেকেই প্রতিবাদ করেছি। কেন দল হিসেবে কি আপনারা এটার নিন্দা জানাতে পারেন না? এটার বিচারের দাবি জানাতে পারেন না? ডেফিনেটলি আমরা দাবি জানাতে পারি, কিন্তু আপনার এটাও মনে রাখতে হবে যে আপনি যেখানে আশা করছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বিরুদ্ধে আমজনতার দল মোহাম্মদ তারেক রহমান সমালোচনা করবেন, সেটি চাচ্ছেন, এক্সপেক্ট করছেন, কিন্তু আপনারা এই ঘটনা ইস্যু হয় 100টা ইস্যু কি রাজনৈতিক দল হিসেবে এনসিপি অ্যাড্রেস করতে পারে? এনসিপির প্রতিনিধিত্ব যারা করে, হ্যাঁ শুনেন, অবশ্যই করে। এনসিপি যারা প্রতিনিধিত্ব করছেন, এই আমি করছি বা হাসনাত করছে বা নাসির করছে, যারাই করছে, তাদের অ্যাঙ্গেল থেকে তো তারা প্রতিবাদ করছে। আমার দলকে আমি প্রতিনিধিত্ব করি এবং যে বিষয়ে আমি অ্যাড্রেস করছি, তার মানে আমি দলেরকে রিপ্রেজেন্ট করি, সেটার প্রতিবাদ করছি। তো আলটিমেটলি এটা এনসিপিরই প্রতিবাদ হচ্ছে। এটার জন্য আলাদা করে যে প্রত্যেক মুহূর্তে তাহলে তো আমার প্রত্যেক সেকেন্ডে দল থেকে অনেক বিষয় আসলে কথা বলতে হবে। জি, আমরা প্রত্যেকটা বিষয় অ্যাড্রেস করি, আমরা প্রত্যেকটা বিষয়ে কথা বলি। তারেক রহমান সাহেবের থেকে শুরু করে বিএনপির যত রকম প্রবলেম আমাদের চোখে পড়ে আমরা বলি। আর আমরা শুধুমাত্র মানুষকে মানে নোংরাভাবে এলিগেশন দেয় এইগুলোর রাজনীতি আমরা তো করতে চাই না। আমরা একটা সুস্থ ধারা রাজনীতি চাই, যেটা আসলে বিগত 17 বছর ধরে চর্চা হয়নি। আমরা প্রবলেম সলিউশন বেসড রাজনীতি করতে চাই, যেখানে আসলে আমরা মানুষকে শোনাতে চাই যে আমরা তাদের জন্য কি করতে চাই, আমরা আসলে জনগণের জন্য কি করছি, এবং আমরা আমাদের সামগ্রিক যে কার্যক্রম সেগুলো তাদের সামনে উল্লেখ করতে চাই, এবং আমরা মাঠে যে তাদের সাথে সেই কন্ট্যাক্টগুলো করি। সারাদিন বসে বসে যদি টেবিল চেয়ারের মধ্যে বসে বসে আমি খালি একজনের গিবতি করে যাই, তাহলে এটা কোনো রাজনীতি হলো নাকি? এই এক দলের নাম সর্বস্ব একটা লোকের এই রাজনীতির ফরম্যাট তো এনসিপি ফলো করবে না। জি, ধন্যবাদ। আমরা একটু মোহাম্মদ তারেক রহমান আপনার কাছে আসতে চাই যে আমি ওই যে সাইফকে যেই প্রশ্নটি করেছিলাম সেটি করতে চাই যে এই যে ভবিষ্যতের ইতিহাসে এই সরকারের আমলটি আসলে দঙ্গলবাজির আমল হিসেবে চিহ্নিত হবে। উনি আবার কিন্তু আমি আবারও রিপিট করছি যে উনি সংবিধান সংস্কার কমিশনের সদস্য ছিলেন, তো তার মুখ থেকে এই কথাটি এসছে। তো আপনার কি মনে হয় যে আসলে আচ্ছা আপনি কি মনে করেন যে এনসিপি যে সামাজিক মর্যাদা নিয়ে তার পথ শুরু করেছিল, তারা সেই সামাজিক মর্যাদায় আছে? সেই সামাজিক মর্যাদায় না থাকলে কেন এই সামাজিক মর্যাদা নষ্ট হলো? দাঙ্গলবাজির কথা বলছেন, এই দাঙ্গলবাজিটা জন্য রিপুটেড কারা?
এনসিপি না অন্য কোনো দল, কারা অ্যাকচুয়ালি কারা? গত কয়েকদিনে কারা গ্রেপ্তার হলো? যে রিয়াদের কথা বলছিল পুরোপুরি অস্বীকার করে যাচ্ছে মুখের সামনে, মানে মুখ দিয়ে কথা আটকাতে পারছে না, বলছে আপনি দেখান এনসিপির, কার? বাকশাসের, বৈষম্য বিরোধীর। তো এগুলো তাদের অন্তীকরণ একটা প্রতিষ্ঠান না? তো এগুলো মুখের সামনে অস্বীকার করছে। প্রত্যেকটা দিন মামলা বাণিজ্য করে যাদের চলে তারা আজকে সুন্দর রাজনীতি স্বপ্ন দেখাচ্ছে। এটা সুন্দর রাজনীতি? আমি তো বললাম, একটু আগেই দেখালাম যে জীবিত মানুষকে মৃত দেখিয়ে মামলার টাকা নিয়ে খাচ্ছে, জুলাইয়ের টাকা নিয়ে খাচ্ছে। এরা আমাদেরকে, আপনারা খাচ্ছেন। আপনারা কারা? আপনারা এনসিপি। আপনি তো একটু জাস্ট নাম বলে দেন, আপনারা খাচ্ছেন। এনসিপি আপনারা খাচ্ছেন, আপনি খাচ্ছেন। আপনি প্রমাণ দেন সেটা। হ্যাঁ দিচ্ছি, এই যে প্রমাণ দিচ্ছি, বলেন সেটা। কে? এই যে আপনার হলো কালের কণ্ঠে নিউজ হয়েছে নাকি আনোয়ার টিভি? হ্যাঁ, না কালের কণ্ঠে কেন? আপনারা সবাই আনোয়ার টিভি মনে করেন, আপনি যারা বিবিসি, আপনি লিটারালি আপনারা সবাই আনোয়ার টিভি মনে করেন, আপনারা বিবিসি। সাইফ, আপনি যখন বলেছেন তারেক কিন্তু মাঝখানে ইন্টারাপ্ট করেন, ভাই ক্লেম করলো, ভাই আপনি সময় পাবেন। বারবার ভুল তথ্য দিচ্ছে, এটা তো ক্লেম করলো। এই জায়গাটা আপনি একটু বলা উচিত। আমি দিচ্ছি তথ্য, আপনি তো তথ্য নিতে যাচ্ছেন না। দেখেন এই যে এখানে আমি মৃত ব্যক্তি নিয়ে মামলা বাণিজ্য আমরা কোথায় করলাম? আপনারাই তো করছেন। বলেন কে করছে, নাম বলেন। এই যে জীবিত শিশু সোহাগকে মৃত দেখিয়ে এই মামলা মোটা অঙ্কের ক্ষতিপূরণ জমি পাওয়ার স্বপ্ন দেখানো হয় পরিবারটিকে। সম্রাট জানান সরকার আহত জুলাই যোদ্ধা 30 লক্ষ টাকা ও 4 কাঠা। আপনাদের এনসিপির নেতা কোথায় কোন পদে আছে? আমি দিচ্ছি আপনাকে, আপনি ধৈর্য ধরেন। আপনার হলো কেরানীগঞ্জ জাতীয় নাগরিক পার্টি নেতা মোহাম্মদ শাহজাহান সম্রাট। আপনি এখন কেরানীগঞ্জের নেতা, এই নামে আমাদের কেউ নাই ভাই। আপনি কেউ নাই, নিউজে দেখাচ্ছি। এই যে আপনাদের মতো আনোয়ার টিভিরা এরকম করে নিউজ বানাচ্ছে। এই তো এগুলো কালের কণ্ঠ, প্রথম আলো, সবাই আনোয়ার টিভি, আপনি হলো বিবিসি। না না ভাই, আপনি আনোয়ার, আপনি হলো সিএনএন, এএফপি। না না ঠিক আছে। তারেক এগুলো ফটকাবাজি করছে, জায়গায় অস্বীকার করছে, এগুলো কোনো কথা নাকি? নিউজ দেখাচ্ছি, এগুলো দিয়ে হচ্ছে না, ভরতেছে না মন, কিভাবে ভরাবেন মনেদের? আমাকে একটু বলেন তো আসলে কি ওই ফিরোজ আহমেদ যেটি তারপরে বলতেছে একজনের পার্টি, 2000 কোটা সংস্কার আন্দোলনে আমি উদ্যোক্তা, বারবার বলছে একজনের পার্টি। আমার দলের লোকই মারা গেছে 7 জন, আমাকে বলছে একজনের পার্টি। 100 জনের উপর আমাদের আহত তালিকা রয়েছে, বলছে একজনের পার্টি, অসম্মান করতেছে বারবার। ঠিক আছে, কি বলবো? তোমরা যখন আন্দোলন বন্ধ করে দিছো সেই সময় আন্দোলনের হাল ধরছি আমরা। আপনি এরকম শোতে কাউকে তুমি করতে পারেন। আচ্ছা আপনারা ধরেন, আমি সরি, দুঃখিত। না 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 ঠিক আছে, ঠিক আছে। আপনারা যখন আন্দোলন বন্ধ করছেন তখন আমরা আন্দোলনের হাল ধরেছি। আপনার থেকে এরকম আচরণ আমরা এক্সপেক্ট করি। আপনি বলেন। ঠিক আছে, হাল ধরেছি। আপনি বারবার বলছেন একজনের পার্টি। আমার পার্টি যদি একজনের সংস্কার আন্দোলনে কেউ যদি মানে স্যাবোটাজ করে, সেটা ছিলেন আপনি। মানে নুরুল হক নূর থেকে শুরু করে তাদের কাছ থেকে শুনেন, আমরাও কোটা সংস্কার আন্দোলনেই ছিলাম, সামনের সারি থেকে ছিলাম। সামনের কোন সারিতে ছিলেন আপনি? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছি, সেই সময় যখন নুরুরা আর সামনে আসতে পারছিল না, সেই সময় আমরা 10-12 থেকে 15 জন এই আন্দোলনটাকে নেতৃত্ব দিয়েছি। কোথায় নেতৃত্ব দিয়েছেন দেখেন। এটা কি আমরা ছবি নিয়ে বসে আছি নাকি? আপনার মোবাইলে আপনার ছবি থাকবে না? তারেক আমরা একটু আলোচনায় ফিরি। 18 সালে কোটা আন্দোলন নিয়ে ভাই ওনার সাথে আমাকে ডাকছেন না, ওনার কথা বলতে তারেক আমরা একটু আলোচনায় থাকি। কি অসম্মান করছে এভাবে, যে একজনের দল বারবার বলছে। মানুষ আমার দলে একজনের যদি হয়, আমার কথাটা আপনি কি মিথ্যা প্রমাণিত করেন দলিল দিয়ে, তথ্য দিয়ে? আপনি সত্য কথা বলেন ভাই, তাহলেই একজনের দল। আপনি সত্যতার সাথে সত্য কথা বলেন। তারেক আমাকে বলেন তো যে এই যে ফিরোজ আহমেদের কথা বলছিলাম, উনি কিন্তু আজকে বলেছেন যে সরকার তার দলের নাহিদ আমার হাতে কর্মী হয়েছে, এগুলো কি বলে? ওকে সেটি হতেই পারে, সেটি হতেই পারে, একজনের দল, সেটি হতেই পারে। আপনি কার কর্মী ছিলেন? আমি আন্দোলনের উদ্যোক্তা ছিলাম। আপনি তো ভাই আমাদের মহান নেতা। আপনি দেখেন উইকিপিডিয়া 2018 সালের কোটা আন্দোলনের সংগঠক, দেখেন আপনি অনেক মহান নেতা ভাই। দেখেন আপনি। সাইফ আমাকে যদি একটু সুযোগ দিতেন তাহলে আমি একটু তারেককে একটি প্রশ্ন করতাম। ছোট কর্মীদের আনা যে তারেক আমাকে একটু বলেন তো যে ভোটে জিতে আসতে চাইলে পরের সরকারগুলো যেই বন্দোবস্তকে আর বদলানোর কথা কল্পনাও করতো না, হ্যাঁ, সেই জায়গাটায় এই সরকার আমলাদের জন্য গাড়ি কিনবে, শিক্ষকদের বেতন দিবে, প্রশিক্ষণ, শিক্ষার গুণগত মান বৃদ্ধি করবে, মানে সম্পদ কোন জায়গায় কাজে লাগাবে সেই ওয়াদা করতে দেশের রাজনৈতিক দলগুলোকে অন্তর্বর্তী সরকার বাধ্য করতে পারত। কিন্তু এই সরকার সেই পুরনো সরকারকেই ফলো করছে এই সমস্ত ক্ষেত্রে। তো সেই প্রসঙ্গেই বলেছেন যে বর্তমান সরকারটা আসলে যেই সুযোগটি পেয়েছিল গত 14 মাসের, তারা সেই সুযোগটি নষ্ট করেছে। তো আপনার কি মনে হয় তারেক, আমরা ব্যক্তিগত আক্রমণে আর না যাই? না দেখেন, হাতে সময় সংস্কারের বিষয়ে আমরা হলো এই সরকারের এমন কিছু মানুষকে আমরা দায়িত্ব দিয়েছি যাদেরকে আমরা চিনতাম না।
আমাদের শুকরিয়া যে আমরা বেঁচে আছি, জেলখানাতে আল্লাহ আল্লাহ করছিলাম, আল্লাহ কোনোভাবে এখান থেকে বেঁচে ফেরাও। হ্যাঁ, রিমান্ড থেকে 5 আগস্টের আগে, হ্যাঁ 5 আগস্টের আগে, ঠিক এক্স্যাক্টলি 5 আগস্টে যখন মুক্তি হলাম, মুক্ত হওয়ার আগেও চিন্তা করছিলাম যে আল্লাহ দেশকে তুমি বাঁচাও, কোনোভাবে বাঁচালেই হলো, ঠিক আছে। তো এই আমাদের আমরা বেঁচে আছি, এটা আমাদের বোনাস। কিন্তু সরকারের যখন মূল্যায়ন আমরা করি, এই সরকারের দায়িত্বে যারা আছে, এক্স্যাক্টলি এই সরকারগুলো, এই প্রতিনিধিগুলো যদি আওয়ামী লীগের কোনো প্রতিনিধি থাকতো সরকারের, তাহলে কি তারা অ্যাডজাস্টেবল হতো না? মানে কি কি ক্রাইটেরিয়ার কারণে আমরা এই সরকারের প্রতিনিধিদেরকে স্পেশাল বলবো যে তারা গণ অভ্যুত্থানের ক্যারেক্টার ধারণ করে। যেমন আমরা রেজওয়ানা ম্যাডামকে আমাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অনেক প্রোগ্রামে আমরা দাওয়াত দিছি, ঠিক আছে, বলছে এই আমার এই অসুস্থ, আমার এই প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রাম আছে, জীবনে ডাইককে একদিন আমরা আনতে পারিনি, ঠিক আছে। উনি ওনার স্বামীর যে ডিজাপিয়ার হলো, একটা জিডি পর্যন্ত করে নাই, ঠিক আছে। উনি আসা এই সরকারের দায়িত্বশীল, গুরুত্বপূর্ণ হয়ে গেছে। কি কারণে ফারুকী সাহেবকে স্পেশাল ক্যারেক্টার নেব যে তিনি আমাদের এই গণ অভ্যুত্থানের, ওনার ওয়াইফকে দিয়ে উনি শেখ মুজিবের ছবি করাইছে না, কি কারণে? এই লোকগুলো তো আওয়ামী লীগের সাথেই অ্যাডজাস্টেবল ছিল, সেখানে কোপ করেছিল, তাই না? আপনি এই ধরনের একটা ক্যারেক্টারওয়ালা সরকারকে প্রত্যাশা করছেন তারা সংস্কার করে দেবে, বাট জনগণ তাদের ভোট দিয়ে একটা সরকার বানাবে, সেই সরকারের উপর আমাদের বিশ্বাস নাই যে সেই সরকার সংস্কার করতে পারবে। এক্স্যাক্টলি যাদেরকে আমরা চিনি না তারা সংস্কারের জন্য বিশ্বাসযোগ্য, আর যাদেরকে আমরা চিনি, ট্রাস্টেবল, জনগণ কম্পিট করবে, খারাপ মানুষ নির্বাচিত হবে। এই তো, তাহলে অনেকগুলো খারাপ মানুষের মধ্যে অপেক্ষাকৃত যে একটু ভালো, সেই তো নির্বাচিত হয়ে আসবে, তার উপর আমার ভরসা নাই। কিন্তু এই অপরিচিত মানুষগুলো আপনার হলো, যারা বাংলাদেশের নাগরিকত্ব অনেক নাই, তাদের উপর আমাদেরকে ট্রাস্ট করতে হবে যে এরা আমাদের এইগুলো সুন্দর করে বানাই দেবে। জি, ধন্যবাদ। সাইফ মুস্তাফিজ, আপনার কাছে কিন্তু একই জিনিস জানতে চাই যে আসলেই কি এই সরকার তার সুযোগটি নষ্ট করেছে? যেই সুযোগটি, এরকম ম্যান্ডেট নিয়ে কিন্তু বাংলাদেশে আর কোনো সরকার আসেনি। 8ই আগস্ট 2024 এই সরকার যে দায়িত্ব নিয়েছিল, তখন যেই ম্যান্ডেটটি তারা জনগণের ম্যান্ডেট পেয়েছিল, কোনো নির্বাচনের মাধ্যমে না, হ্যাঁ, সেই ম্যান্ডেটটি তারা কি আসলে নষ্ট করলো? ডেফিনেটলি নষ্ট করেছে। তবে এখনো কিঞ্চিত কিছুটা সুযোগ আছে যেন মোটা দাগে আমরা এই কথাগুলো না বলতে পারি, সেটা তাদের কাছে এখন একটা সুযোগ আছে। তবে আমি মনে করি যে আসলে মোটা দাগে কি কি যে কাজে লাগানো যেতে পারে সামনের দিনে, মানে ধরেন যে সংস্কার নিয়ে আমরা এত কথা বলি, মানে আসলে সংস্কার কি হয়েছে আসলে 1-1.5 বছরে? ওনাদের কিছু সংস্কার হয়তো বা নিজেদের পার্সোনাল বেনিফিটের জায়গা তৈরি হয়েছে, কিন্তু সামগ্রিকভাবে বাংলাদেশের কি কোনো অন্যরকম কোনো চেঞ্জ এসছে কিনা, কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে তাদের ফ্যাসিলিটেট তারা করতে পেরেছে হয়তো, তো এইটা তো মোটা দাগে সংস্কারের ডেফিনেশন আমরা মনে করি না। তো আমরা যেই ক্রাইটেরিয়াগুলা সেট করেছিলাম, যেটা আসলে জনগণের চাওয়া ছিল, জনগণের আকাঙ্ক্ষা ছিল, সেই অনুযায়ী তো কেউ কোনো কাজ করতে পারেনি। এই যে উনি যথার্থ বলেছেন যে মোস্তফা সরোয়ার ফারুকী, রিজওয়ানা আপা থেকে শুরু করে এরকম অনেক মানুষই আছেন যারা আসলে মানে যে সুযোগটা আসলে তাদের ছিল জনগণকে আসলে সার্ভ করার, সেটা তো তারা আসলে মানে খুঁয়ে ফেলেছে। এবং এই মানুষ, অনেকের বিরুদ্ধে তো অভিযোগ আছে তারা আসলে ক্যাপাবলই না। হ্যাঁ, ডেফিনেটলি অনেকের বিরুদ্ধে অভিযোগটা আছে যে তারা আসলে সেই ক্যাপাসিটি অনুযায়ী বা ক্যাপাবিলিটি অনুযায়ী আসলে কাজও করতে পারে নাই বা যোগ্যতা অনুযায়ী করতে পারে নাই। আসলে সমস্যা হয়েছে কি যে আমাদের ক্ষেত্রে পরিবর্তন করার সুযোগ ছিল, সেই পরিবর্তনটাও কিন্তু সমস্যা হয়েছে। দেখেন যে মানে আওয়ামী লীগ, মানে আমি আবারও দলীয়করণের কেন কথাটা বলছি, আপনি যদি মানে কালচারাল সেক্টরটা দেখেন, পুরাপুরি দলীয়করণ করা হয়েছে। মানে এমন কোনো নায়ক নায়িকা নাই, লেখক নাই, প্রডিউসার থেকে বড় সবাই দেখি যে মানে আওয়ামী লীগের করে ফেলা হয়েছিল। তো এই জায়গাগুলো তো কিছু সৃষ্টিশীল, তারপর ক্রিয়াশীল এরকম কিছু মানুষজন, কিন্তু আপনাদের যারা জুলাই গণ অভ্যুত্থান কিন্তু গতি পেয়েছিল কালচারাল অঙ্গনের লোকজন যখন মাঠে নেমেছে। আমি সেটাই বলছি, একটু আমার শেষ করতে দেন। তো মোটা দাগে 70 to 80% এরকমই মানুষ ছিল যারা আসলে আওয়ামী লীগকেই মানে বন্দনা গায়, তা পা 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 পা। তো কিছু মানুষ, হাতে গোনা কিছু মানুষ যারা ছিল, তারা রিভলভ করলো, তারা আসলে অভ্যুত্থানে কিন্তু সেই স্পিডটা দেখালো। শিক্ষকদের মধ্যেও একটা মোটা অংশ ছিল আওয়ামী লীগের, কিছু অংশ ছিল বিএনপির, যারা আসলে সবসময় অনেকভাবে ওনাদের দ্বারা আসলে নিগৃহীত হয়েছে এবং তারা তাদের মতো করে আসলে ফাংশন করতে পারেনি। আমি দেখেছি আমার ডিপার্টমেন্টের অনেক শিক্ষক যারা বিএনপি বন্ধী ছিল বা এরকম, তারা অনেকভাবে নিগৃহীত হয়েছে। সেক্ষেত্রে কিছু মানে 20-30 জনের একজন মানে কিছু শিক্ষক, তারা সামনের থেকে যখন
নেমে আসলো, তখন কিন্তু এই সাহসটা কিন্তু খুব সঞ্চারিত হয়, মানে অন্য মানুষের মধ্যে প্রভাবিত হয়। তো আমরা দেখেছি তখন আস্তে আস্তে সাধারণ মানুষের মধ্যে জিনিসগুলো প্রভাবিত হয়েছে, যখন একজন সাংস্কৃতিক কর্মী নেমেছে। এবং আমাদের কাছে মানে ইয়াগুলা খুব কম, আমাদের রিসোর্স অনেক কম, কারণ যে হারে দলীয়করণ করা হয়, মানে আমাদের একটা মোটা দাগের মানে শিক্ষার্থীদের একটা অংশ কিন্তু দেশের বাইরে চলে যায়, তারা দেশের পলিটিক্সটাকেও ভালোবাসে না, কারণ এই যে এইসব নোংরামিগুলো যে হয় এগুলো তো তাদের কাছে পছন্দ না। তো 17 বছর ধরে তারা একরকম নোংরামি দেখেছে, তো তারা সেফ ফিল করে যে আমরা বাইরে চলে যাব, ওইখানে আমাদের লাইফ সেট করব, দেশে আসলে সম্ভাবনা নাই। কিন্তু আমরা চাই যে আমরা নতুন করে যেন সম্ভাবনাটা তৈরি হয়, কারণ এই যে এখন রিসোর্স নেই, হয় আমার বিএনপি পন্থী কারোর সাথে নেগোসিয়েশন করে আমাদের সেট আপগুলো ঠিক করতে হবে, নাহলে জামাতপন্থী। তো এই দলের বাইরে আমি কোনো লোক খুব বেশি পাওয়া কঠিন। এবং আমাদের যে জেনারেশন, সেই জেনারেশনের মানুষজন তো ধরেন সর্বোচ্চ 35 ম্যাক্স 40 এই এজের মানুষগুলা। তো একটা মানুষ ওই দায়িত্ব পেতে হলে তাদের আরও বড় হতে হয় বা ক্রাইটেরিয়াগুলো আরও ফুলফিল করে যেতে হয়। তো সেই জায়গায় আমি মনে করি যে এখনই সুযোগ, এই নতুন করে যেন কোনো প্রতিষ্ঠান দলীয়করণ না হয়। আপনি ধরেন বিএনপিতে ভোট দিতেই পারেন, এটা আপনার একটা রাইট, কিন্তু আপনার কাজের দ্বারা যেন বিএনপি আলাদা করে কোনো ফ্যাসিলিটেশন না পায়, বা আপনি ধরেন এনসিপিকে ভোট দেন, এনসিপি যেন আলাদা করে কোনো ফ্যাসিলিটেট না হয়। এটা আমাদের মূলত চাওয়া। মানে সংস্কারের আলটিমেটলি যদি আমি রূপরেখার কথা বলি, এইটাই মানুষ খেতে পারবে, মানুষ স্বাধীনভাবে চলাচল করতে পারবে, এইগুলো করতেই পারবে যদি এই সিস্টেমেটিক চেঞ্জগুলো যদি হয়। জি, ধন্যবাদ। আমাদের আজকে সময় শেষ, পরবর্তীতে নিশ্চয়ই আমরা আরও আলোচনা করতে পারবো, এবং আমরা আশা করি যে সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের সুষ্ঠু সম্পর্ক, একটি হেলদি সম্পর্ক গড়ে উঠুক, এবং রাজনৈতিক সংস্কৃতিতে একটি গুণগত পরিবর্তন আসুক। দর্শক, পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 845 জন। এক সপ্তাহের ব্যবধানে হাসপাতালগুলোতে রোগী বেড়েছে দ্বিগুণেরও বেশি। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 4 জনের। চিকিৎসকরা তাই এখন থেকেই সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন। ডেঙ্গু থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় নিজেদের আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। সবাইকে এই বিষয়ে সাবধানতা অবলম্বন করা এবং সতর্ক থাকার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। এনটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।